আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ফিনান্স ব্যাংকিং ও বীমা বিষয়ের প্রথম পত্রের অধ্যায় ৮ মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত এই অধ্যায়টির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আজকের এই অংশের মূল বিষয়বস্তু হচ্ছে গড় মুনাফার হার পদ্ধতি। আমরা জানি মূলধন বাজেটিং এর যে পদ্ধতিগুলো রয়েছে তার মধ্যে প্রথমটা কি গড় মুনাফার হার পদ্ধতি। এই গড় মুনাফার হার প্রথমে আমাদের দেখতে হবে গড় মুনাফার হার জিনিসটা কি। এটি হচ্ছে কোনো প্রকল্পের গড় কর পরবর্তী নিট মুনাফাকে আমরা গড় বিনিয়োগ দ্বারা ভাগ করে যে হারটা পাবো তাকে বলা হবে গড় মুনাফার হার। এখন চলো দেখি এই গড় মুনাফার হারটা আমরা নির্ণয় করব কিভাবে। গড় মুনাফার হারকে ইংরেজিতে আমরা কি বলি? এভারেজ রেট অফ রিটার্ন, বা এটাকে সংক্ষেপে কি বলা হয়? ARR মেথড। এই গড় মুনাফার হার নির্ণয়ের পদ্ধতির সূত্রটা কি দেখো, উপরে আমরা কি লিখব? গড় কর পরবর্তী নিট মুনাফা, এটাকে আমরা ভাগ দেব গড় বিনিয়োগ দিয়ে, দিয়ে আমরা 100 দিয়ে এটাকে গুণ করব। তার মানে কি গড় মুনাফার হার এটাকে আমরা শতকরায় প্রকাশ করব। এবার আসো, এই যে সূত্রে আমরা দেখলাম যে গড় কর পরবর্তী নিট মুনাফা, গড় বিনিয়োগ, অনেক সময় অঙ্কে আমাদের সরাসরি এই জিনিসগুলো দেওয়াই থাকবে যে কর পরবর্তী নিট মুনাফা অথবা বিনিয়োগ, এটা আমরা কিভাবে বের করব। দেখো, বিক্রয় থেকে সব খরচ চলতি স্থায়ী অবচয় বাদ দিলে আমরা কি পাবো? মোট মুনাফা। অঙ্কে অনেক সময় বিক্রয় দেওয়া থাকবে, অনেক সময় মোট মুনাফা দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে বিক্রয় থেকে আমরা প্রথমে বাদ দেবো চলতি স্থায়ী অবচয়, চলতি খরচ, স্থায়ী খরচ এবং অবচয়, এই সব ধরনের খরচ বাদ দিলে আমরা পাবো মোট মুনাফা। এবং এই মোট মুনাফা থেকে যখন আমরা কর বাদ দেব তখন আমরা কি পাবো? নিট মুনাফা। আর এই যে নিট মুনাফা যেটা পাবো এটাই হচ্ছে মূলত আমাদের কি কর পরবর্তী নিট মুনাফা। তো এই একাধিক বছরের যে কর পরবর্তী নিট মুনাফাগুলো পাবো আমরা একটা প্রকল্পের, ওগুলোকে আমরা যোগ করব। ওটা হচ্ছে কি আমরা কি পাবো? আমরা যোগ করে মোট কর পরবর্তী নিট মুনাফা, সেটাকে আমরা বছরের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা কি পাবো? গড় কর পরবর্তী নিট মুনাফা। এবার আসো গড় বিনিয়োগে। গড় বিনিয়োগটা আমরা কিভাবে বের করব? গড় বিনিয়োগ বের করব আমরা যে প্রকল্পটা থাকবে, প্রকল্পের প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা যোগ করব ভগ্নাবশেষ মূল্য, ওটাকে আমরা 2 দিয়ে ভাগ দেবো। তাহলে আমরা কি পাবো? গড় বিনিয়োগ। কিন্তু অনেক সময় আমরা অঙ্কে দেখব যে ওখানে চলতি বা কার্যকরী মূলধন দেওয়া আছে। যদি অঙ্কে চলতি বা কার্যকরী মূলধন দেওয়া থাকে তাহলে আমরা এই সূত্রের মাধ্যমে গড় বিনিয়োগটা বের করব। সূত্রটা কি? প্রাথমিক বিনিয়োগের সাথে আমরা ভগ্নাবশেষ মূল্যটা যোগ করব, করে 2 দিয়ে ভাগ করব এবং এটার সাথে আমরা কার্যকরী মূলধনটা যোগ করব। এবার আসো, এই যে গড় মুনাফার হার আমরা তো যেটা ক্যালকুলেট করে বের করব, এরপর এটা একটা সিদ্ধান্ত নীতি আছে। সিদ্ধান্ত নীতিটা কেমন? নির্ণীত গড় মুনাফার হার যদি কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হারের থেকে ছোট হয় তাহলে প্রকল্পটি বর্জন করা হয়। কোম্পানির একটা পূর্ব নির্ধারিত বা একটা নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার থাকতে পারে। যদি আমরা যেটা ক্যালকুলেট করে বের করব সেটা তার থেকে ছোট হয় তাহলে আমরা কি করব? প্রকল্পটি বর্জন করব। আর নির্ণীত গড় মুনাফার হার যদি কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক সর্বনিম্ন গড় মুনাফার হারের সমান হয়, যদি সমান হয় তাহলে ব্যবস্থাপক কি করতে পারে? এই প্রকল্পটি গ্রহণও করতে পারে অথবা বর্জনও করতে পারে। পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে, এই যে আমরা গত ক্লাসে পড়েছি পরস্পর বর্জনশীল প্রকল্প কি, যদি আমাদের অঙ্কে পরস্পর বর্জনশীল প্রকল্প দেওয়া থাকে সেক্ষেত্রে কি করব? যে প্রকল্পের গড় মুনাফার হার সব থেকে বেশি হবে সেই প্রকল্পটা আমরা নির্বাচন করব এবং বাকি প্রকল্পগুলো বর্জন করা হবে। এবার চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমরা এখন কয়েকটি উদাহরণের মাধ্যমে গড় মুনাফার হার নির্ণয় করা শিখব। আসো, আমরা প্রথমে খুব সহজ একটা অঙ্কের মাধ্যমে আমরা গড় মুনাফার হার নির্ণয় করা শিখি। অঙ্কটা কি আছে দেখো, ক খ গ প্রকল্পের প্রাথমিক বিনিয়োগ 1 লক্ষ টাকা এবং ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। এখানে প্রাথমিক বিনিয়োগ দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। উক্ত প্রকল্প হতে আগামী 5 বছর কর পরবর্তী নিট মুনাফা পাওয়া যাবে। এখানে দেখো কর পরবর্তী নিট মুনাফা সরাসরি দেওয়াই আছে, তাহলে আমাদেরকে আর বের করতে হচ্ছে না। 16,000, 18,000, 30,000, 26,000 এবং 20,000 টাকা। কোম্পানি ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার 30%।
কি বলেছে, প্রকল্পটির গড় মুনাফার হার আমাদের নির্ণয় করতে হবে এবং এই প্রকল্পটি গ্রহণ করা উচিত কিনা বিশ্লেষণ করো। আমরা নির্ণয় করার পর যদি এটা সর্বনিম্ন গড় মুনাফার হারের কম হয় তাহলে আমরা গ্রহণ করব না, আর যদি তার থেকে বেশি হয় তাহলে এটা আমরা কি মতামত দেব, গ্রহণ করা উচিত। তাহলে চলো আমরা অঙ্কটা করে ফেলি। সমাধানে আসো। সমাধানে প্রথমে আমাদেরকে সূত্রটা লিখে নিতে হবে। তোমাদেরকে আমি যেটা বলবো, আমার সাথে সাথে এখন এই অঙ্কটা করার জন্য তোমরা অবশ্যই তোমাদের কপি, তোমাদের কলম, পেন এবং ক্যালকুলেটর নিয়ে ফেলবে, তাহলে সাথে সাথে অঙ্কটা করলে তোমাদের একবারে প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, প্রথমেই আমরা অঙ্কটা যখন সমাধান করব, আমরা প্রথমে সূত্রটা লিখে নেব। সূত্রটা কি ছিল আমাদের, গড় মুনাফার হার ইকুয়াল টু গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। এখন আসো আমরা কর পরবর্তী নিট মুনাফাটা আগে বের করে নিই। এখানে কি গড় কর পরবর্তী নিট মুনাফার সূত্রটা আমরা লিখে নিলাম। মোট কর পরবর্তী নিট মুনাফাকে আমরা কি করব, বছরের সংখ্যা দ্বারা ভাগ করব। এখন দেখো, আমাদের অঙ্কে যে সংখ্যাগুলো দেওয়া ছিল, যে অ্যামাউন্টগুলো দেওয়া ছিল, ওগুলো আমরা লিখলাম এবং বছরের সংখ্যা কত, 5 দিয়ে ভাগ করলাম। ভাগ করলে আমরা কত পেলাম, অ্যান্সার 22,000। এবার আসো গড় বিনিয়োগটা বের করি। গড় বিনিয়োগটা আমরা কিভাবে বের করব, গড় বিনিয়োগের সূত্রটা লিখে ফেললাম। ওই যে প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। প্রাথমিক বিনিয়োগ কত ছিল, 1 লক্ষ টাকা, আর আমাদের এই অঙ্ক ছিল ভগ্নাবশেষ মূল্য 10,000 টাকা। যদি কোনো অঙ্কে আমাদের ভগ্নাবশেষ মূল্য যদি এমন হয় যে কোনো অঙ্কে দেওয়া নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 0 লিখবো, বাট ম্যাক্সিমাম অঙ্কেই কিন্তু দেওয়া থাকে, যেমন এটাতে। তাহলে গড় বিনিয়োগ আমরা কত পেলাম, 55,000 টাকা। তাহলে তো এবার ইজি, আমরা সূত্রে শুধু মানটা বসিয়ে দেব। গড় মুনাফার হার, এই যে গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। আমরা সূত্রে মানটা বসালাম। বসানোর পর দেখো আমরা 0.40 ইন্টু 100, তাহলে আমাদের কত আসলো, 40%। এখানে তোমাদেরকে আমি আবার একটু বলে নিই, আমাদের অঙ্কে কিন্তু যেখানে যেখানে সূত্র লেখার কথা, আমরা কিন্তু অঙ্কটা সলিউশন করার সময় অবশ্যই সূত্রটা লিখবো। এবং এই অঙ্কের ক্ষেত্রে এটা আমরা 100 দিয়ে গুণ করেছি, 100 দিয়ে গুণ করেছি, তার মানে কি এটা শতকরায় প্রকাশ হবে, এই পার্সেন্টেজ চিহ্নটা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিতে হবে। এবার আসো সিদ্ধান্ত। ওই যে সিদ্ধান্তটা তাহলে আমরা কি লিখব, প্রকল্পটির গড় মুনাফার হার কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হারের থেকে বেশি হয়, আমরা কি করব, প্রকল্পটি আমাদের গ্রহণ করা উচিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমরা এখন যে উদাহরণটা দেখব, এটাও সেম অ্যাজ আগের অঙ্কটার মতোই, কিন্তু একটু ডিফারেন্ট। জাস্ট এখানে দুইটা প্রকল্প দেওয়া আছে। পদ্মা কোম্পানি ক এবং খ নামক দুটি প্রকল্পে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে, চিন্তা ভাবনা করছে। দেখো, প্রকল্প দুইটা দেওয়া আছে, কি কি ইনফরমেশন আছে, প্রারম্ভিক বিনিয়োগ দুইটা প্রকল্পের দেওয়া আছে। আর এখানে দেওয়া আছে কি, দেখো, কর পরবর্তী নিট মুনাফা, এটা সরাসরি দেওয়া আছে। আগামী 5 বছরের প্রকল্প কর নিট মুনাফা দেওয়া আছে, প্রকল্প খ নিট মুনাফা দেওয়া আছে, আয়ুষ্কাল দেওয়া আছে 5 বছর এবং ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে। রিকোয়ারমেন্টে কি আছে, দেখো, গড় মুনাফার হার নির্ণয় করতে হবে এবং এই দুইটা প্রকল্পের মধ্যে কোন প্রকল্প গ্রহণ করা উচিত সেটা আমাদের ডিসিশন নিতে হবে। এই অঙ্কটাও আগের মতো ইজি, আমরা শুধু সূত্র লিখে মান বসালে আমরা এই অঙ্কটা সলিউশন পেয়ে যাব। দেখো, প্রথমে আমরা কি করব, উদাহরণ 2 এর সলিউশনে প্রথমে আমরা প্রকল্প ক এর গড় মুনাফার হারটা নির্ণয় করে নেব। এটার জন্য কি হবে, প্রথমে আমরা কি করব, আমরা সূত্রটা লিখে নিই। গড় মুনাফার হারের সূত্রটাই যে আমরা লিখলাম, গড় কর পরবর্তী নিট মুনাফা ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইনটু 100, এটা লিখে নাও। এরপর আমরা প্রথমে কি করব, এই গড় কর পরবর্তী নিট মুনাফাটা বের করব। আমাদের অঙ্কে তো সরাসরি দেওয়া আছে কর পরবর্তী নিট মুনাফাগুলো 5 বছরের, তাহলে ওগুলোকে আমরা প্রথমে যোগ করে নিই। মানটা বসিয়ে যোগ করব, 5 দিয়ে ডিভাইড করে আমরা পেয়ে গেলাম গড় কর পরবর্তী নিট মুনাফা কত পেয়েছি, 10,960। আর এবার আসলে গড় বিনিয়োগ। গড় বিনিয়োগের সূত্রটা আমরা আবার লিখে নিলাম, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য ডিভাইডেড বাই 2। তাহলে দেখো, আমরা এখানে গড় বিনিয়োগটা পেলাম 27,500 টাকা। এবার আমরা এই যে আবার সূত্রটা লিখলাম, সূত্রটা লিখে সূত্রে মান বসিয়ে আমরা দেখো এখানে আমরা কত পেলাম, 39.85%। এবার সেম একইভাবে আমরা প্রকল্প খ এর গড় মুনাফার হারটা নির্ণয় করি। আসো দেখো, প্রকল্প খ এর গড় মুনাফার হারটা এই যে সেম ভাবে আমরা নির্ণয় করলাম। আমরা আবার গড় মুনাফার হারের সূত্রটা লিখলাম, এরপর প্রথমে গড় কর পরবর্তী নিট মুনাফার সূত্রটা লিখলাম, সূত্রে আমরা মানটা বসিয়ে আমরা কি করলাম, দেখো 7,800 পেলাম এখানে গড় কর পরবর্তী নিট মুনাফা। একইভাবে আসো গড় বিনিয়োগটা আমরা বের করে নিই। গড় বিনিয়োগ আমাদের কত এসেছে, 27,500। আমরা আবার গড় মুনাফার হারের সূত্রটা লিখলাম, গড় কর পরবর্তী নিট মুনাফা
ডিভাইডেড বাই গড় বিনিয়োগ ইন্টু 100। সূত্রে মান বসিয়ে এখানে মান দেখো কত এসেছে, 0.2836 ইন্টু 100, দ্যাট মিনস 28.36%। তাহলে দেখো দুইটা প্রকল্পের, আমাদের এখানে যেহেতু দুইটা প্রকল্পের ইনফরমেশন দেওয়া ছিল, দুইটা প্রকল্পের আমরা গড় মুনাফার হার বের করলাম। এবার আমরা সিদ্ধান্তটা দেব। এখানেও আমরা কি দেখতে পাচ্ছি, এখানে ক প্রকল্পের গড় মুনাফার হার কি, খ প্রকল্প থেকে বেশি পাচ্ছি না, আমরা বেশি পাচ্ছি। তাহলে আমরা কি করব, কোন প্রকল্পটা গ্রহণ করব, প্রকল্প কটা গ্রহণ করব। তাহলে তো বুঝতেই পারছো উদাহরণ 1 এবং উদাহরণ 2 অলমোস্ট সেম, শুধুমাত্র আমাদের এখানটাতে এসে আমাদের একটু চেঞ্জ আছে। এবার চলো আমরা 3 নাম্বার উদাহরণে যাই। 3 নাম্বার অঙ্কটা আরেকটু ডিফারেন্ট। কেমন ডিফারেন্ট দেখো, সবগুলোর ক্ষেত্রেই তো আমাদের গড় মুনাফার হারের সূত্র, তারপর গড় বিনিয়োগ বের করার সূত্র তো একই, কিন্তু ডিফারেন্ট কি, আমাদের সৃজনশীলে যদি আসে তাহলে ইনফরমেশনগুলো কেমন দেওয়া থাকলে আমরা কিভাবে বের করব। এই অঙ্কটা একটু দেখো, এখানে কি দেওয়া আছে, 3টা বছর প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে এবিসি কোম্পানির একটি প্রকল্পের। প্রারম্ভিক বিনিয়োগ 50,000 টাকা দেওয়া আছে এবং পরবর্তী 3 বছরে বিক্রয় দেওয়া আছে। খেয়াল করো এখানে কিন্তু কর পরবর্তী নিট মুনাফাটা সরাসরি দেওয়া নেই, বিক্রয় দেওয়া আছে, যেখান থেকে আমাদেরকে কর পরবর্তী নিট মুনাফাটা বের করে নিতে হবে। প্রকল্পের আয়ুষ্কাল দেওয়া আছে 3 বছর। আর কি কি ইনফরমেশন দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য 50,000 টাকা, করের হার 40%, স্থায়ী খরচ এবং চলতি ব্যয় দেওয়া আছে। চলতি ব্যয়টা আবার একটু খেয়াল করো, বিক্রয়ের 20% দেওয়া আছে। ঠিক আছে, কি কি বের করতে হবে, প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করতে হবে। আর কি বলেছে, কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক সর্বনিম্ন গড় মুনাফার হার যদি 25% হয় তাহলে কি প্রকল্পটি গ্রহণ করা উচিত, এটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। আমাদের দুইটা জিনিস কিন্তু দেওয়া নেই, সরাসরি কর পরবর্তী নিট মুনাফা দেওয়া নেই, এবং এই প্রকল্পের ক্ষেত্রে কিন্তু আমাদের অবচয়ের প্রয়োজন হবে, অবচয়টাও কিন্তু এখানে দেওয়া নেই। তাহলে চলো আমরা অঙ্কটা সলিউশন করি। অঙ্কটা দেখো, সমাধানে প্রথমে আমাদেরকে প্রকল্পের অবচয়টা বের করে নিতে হবে। তাহলে সূত্রটা লিখে ফেলো। প্রকল্পের অবচয়ের সূত্রটা কি, প্রারম্ভিক বিনিয়োগ থেকে আমরা ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেব, বাদ দিয়ে প্রকল্পের আয়ুষ্কাল দিয়ে আমরা ভাগ করব। প্রারম্ভিক বিনিয়োগ কত ছিল, 50,000 টাকা, এটা থেকে ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা আমরা মাইনাস করে 3 দিয়ে ডিভাইড করব। কত পেলাম, 15,000 টাকা। আমরা কিন্তু প্রকল্পের অবচয়টা পেয়ে গেলাম। এবার আমাদেরকে কি করতে হবে, এই প্রকল্পের কর পরবর্তী নিট মুনাফা যেটা, এটা আমাদের নির্ণয় করতে হবে, বা কর পরবর্তী যে আয় অথবা নিট মুনাফা আমরা যেটাই বলি না কেন, এটা আমরা নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমরা একটা ছকের মাধ্যমে এটা নির্ণয় করব। দেখো এখানে আমরা কি দিয়েছি, বছরে এখানে 1, 2, 3 দ্বারা কি প্রথম বছরে, দ্বিতীয় বছর, তৃতীয় বছরে টাকার পরিমাণটা বোঝানো হবে। প্রথমে আমরা কি দেখব, প্রথমে আমরা অঙ্কে ইনফরমেশনে বিক্রয় দেওয়া ছিল, বিক্রয়টা লিখে ফেললাম। প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছরের বিক্রয়টা লিখলাম। বিক্রয় থেকে আমরা কি বাদ দেব, প্রথমে চলতি খরচ বাদ দেব। চলতি খরচটা কি দেওয়া ছিল অঙ্কে, বিক্রয়ের 20%, দ্যাট মিনস কি 40,000-এর 20% আমরা বের করলাম 8,000, 45,000-এর 20% বের করলাম 50,000-এর 20%। প্রত্যেকটা বছরের যে বিক্রয়ের যে অ্যামাউন্টগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলোর উপর 20%, এই 20%টা ক্যালকুলেট করে আমরা কত পেলাম, এই অ্যামাউন্টটা পেলাম। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা স্থায়ী খরচটা বাদ দেব। স্থায়ী খরচটা কত, 5,000 টাকা, যেটা আমাদের অঙ্কে দেওয়ায় আছে। বিক্রয় থেকে এই চলতি খরচ এবং স্থায়ী খরচ বাদ দেওয়ার পর আমরা কি পাবো, অবচয় এবং কর পূর্ব মুনাফা। বিক্রয় থেকে এই দুইটা ইনফরমেশন আমরা বাদ দিয়ে কি পেলাম, অবচয় এবং কর পূর্ব মুনাফা। তোমরা এটা বাদ দিয়ে দেখো এটা অ্যান্সার আসে নাকি। এরপর দেখো এখান থেকে আমরা প্রথমে কি বাদ দেব, অবচয়টা বাদ দেব। অবচয়টা কত ছিল আমরা ক্যালকুলেট করেছিলাম, এই যে এখানটায় ক্যালকুলেট করেছিলাম 15,000 টাকা। এই 3 বছরের অবচয়টা আমরা 15,000 টাকা এখানে লিখে ফেললাম। এই অবচয় এবং কর পূর্ব মুনাফা থেকে আমরা এখন প্রথমে কি বাদ দেব, অবচয়টা বাদ দেব। অবচয়টা বাদ দিলাম, বাদ দিয়ে কি পেলাম আমরা, কর পূর্ব মুনাফা পেলাম। কর পূর্ব মুনাফা কত পেয়েছি দেখো, ক্যালকুলেশন করে 12,000, 16,000 এবং 20,000 টাকা। এবার এটা থেকে আমাদের কি করতে হবে, করটা বাদ দিতে হবে। কর কত ছিল অঙ্কে ইনফরমেশনে, 40%। এই করটা আমরা কিসের উপর ধরবো, এই যে কর পূর্ব মুনাফা যেটা আমরা পেলাম 12,000-এর 40%, 40% বের করে 4,800 টাকা, 16,000-এর 40% বের করে 6,400 টাকা, 20,000 40% বের করে 8,000 টাকা। এটা বাদ দেব। বাদ দেওয়ার পর আমরা কি পাবো, এরপরই আমরা আমাদের যেটা প্রয়োজন, আমাদের গড় মুনাফার হার বের করতে, কর পরবর্তী নিট মুনাফা, এটা আমরা পেয়ে যাব। আচ্ছা,
তোমরা একটু এদিকে লক্ষ্য করো, এই সিকোয়েন্সটার দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু আমরা যে কোনো ইনফরমেশন থেকে আমরা আমাদের ARR যেটা গড় মুনাফা হার বের করতে পারবো। আমাদের কিন্তু অঙ্কে এখানে এই অঙ্কে দেওয়া ছিল বিক্রয় থেকে চলতি খরচ স্থায়ী খরচ বের করলে আমরা পাবো অবচয় এবং করপূর্ব মুনাফা, যেখান থেকে অবচয় বাদ দিলে পাবো করপূর্ব মুনাফা, যেখান থেকে কর বাদ দিলে পাবো কর পরবর্তী নিট মুনাফা। এখন অঙ্কে যদি আমাদের এখান থেকে ইনফরমেশন দেওয়া থাকলো অবচয় এবং কর পূর্ব মুনাফা থেকে যদি দেওয়া থাকে, তাহলে কি আমরা অ্যান্সার করতে পারবো না? পারবো, কারণ তখন আমরা এখান থেকে অঙ্কটা শুরু করব। বোঝা গেছে? অথবা দেওয়া আছে মনে করো এখান থেকে কর পূর্ব মুনাফা থেকে ইনফরমেশনটা আমাদের অঙ্কে দেওয়া আছে। যদি এই কর পূর্ব মুনাফা থেকে ইনফরমেশন আমাদের অঙ্কে দেওয়া থাকে, তাহলে আমরা যে সিম্পলি কর বাদ দিলে আমরা কর পরবর্তী নিট মুনাফা পেয়ে যাব। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, এই কর পরবর্তী নিট মুনাফার সাথে কিন্তু যখন আবার অবচয়টা যোগ করা হয়, তখন আমরা কি পাবো? কর পরবর্তী নগদ প্রবাহ বা নগদ প্রবাহ। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এখন একটু খেয়াল করো, কর পরবর্তী নিট মুনাফা আমরা পেয়ে গেছি, তাহলে এখন বাকি অংশটুকু তো আমরা নির্ণয় করতেই পারবো। চলো করে ফেলে। কি আছে দেখো, এবার ওখান থেকে আমরা কর পরবর্তী নিট মুনাফাটা নির্ণয় করি। যেটা পেলাম কর পরবর্তী নিট মুনাফা, ওগুলোকে যোগ করে আমরা বছরের সংখ্যা দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব কি? কর পরবর্তী নিট মুনাফা। আচ্ছা, এরপর আমরা কি বের করব? গড় বিনিয়োগের সূত্রটা আমরা জানি, সূত্রটা লিখে ফেলবো। সূত্রে আমরা অঙ্কে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে ওগুলো বসিয়ে আমরা ২৭,৫০০ পেলাম গড় বিনিয়োগ। এবার আমরা আগের মতোই গড় মুনাফার হারের সূত্রটা লিখলাম। সূত্রটা লিখে ওখানে আমরা কি করব? এই মানগুলো বসিয়ে দেব। কর পরবর্তী নিট মুনাফা পেয়েছি ৯,৬০০ এবং গড় বিনিয়োগ পেলাম ২৭,৫০০। দেখো আমাদের উত্তরটা চলে এসেছে কত? ৩৪.৯০%। ঠিক আছে? আর তাহলে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে আমাদের যে সিদ্ধান্তটা ছিল কি হবে দেখো, প্রকল্পটির গড় মুনাফার হার ৩৪.৯০, যা কোম্পানির ব্যবস্থাপক যেটা নির্ধারণ করেছিল ওটা থেকে বেশি। যেহেতু বেশি, তার মানে প্রকল্পটা গ্রহণ করা উচিত। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। এবার পরবর্তী আরেকটা উদাহরণ আছে, উদাহরণ ৩ বুঝতে পারলে উদাহরণ ৪ও বুঝতে পারবা। এটা খুবই সহজ, আগেরটার মতোই, কিন্তু একটু পার্থক্য। আগেরটার সাথে পার্থক্য হলো এখানে আমাদের দেখো প্রারম্ভিক বিনিয়োগ দেওয়া আছে, অবচয় দেওয়া আছে, ভগ্নাবশেষ মূল্য দেওয়া আছে, করের হার দেওয়া আছে, সাথে সাথে আরেকটা ইনফরমেশন কার্যকরী মূলধন। আমরা এখনো পর্যন্ত কোনো একটা অঙ্ক কার্যকরী মূলধন দিয়ে দেখি নাই, এখন আমরা দেখব। আর এখানে কি দেওয়া আছে দেখো, ওই যে একটু আগে বললাম না, উদাহরণ ৩টা সিকোয়েন্সটা মনে রাখলে আমরা অঙ্কটা করতে পারবো। অবচয় এবং কর পূর্ব মুনাফাটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? আমরা চলো তাহলে গড় মুনাফার হারটা নির্ণয় করে নিই। দেখো, প্রথমে আমাদের কি বের করতে হবে? কর পরবর্তী নিট মুনাফা। এটা নির্ণয় করার জন্য প্রথমে আমরা কি লিখব? আগের মতোই একটা ছক কেটে নেব। অবচয় এবং কর পূর্ব মুনাফাটা দেওয়াই ছিল অঙ্কে, তাহলে আমরা এখান থেকে কি করতে হবে? প্রথমে অবচয়টা বাদ দিতে হবে। অবচয় অঙ্কে ১০,০০০ টাকা দেওয়াই ছিল, বাদ দিয়ে আমরা কি পাবো? কর পূর্ব আয়। ঠিক আছে? এই কর পূর্ব আয় বা কর পূর্ব মুনাফা, এখান থেকে আমরা কি করের হার, এই অঙ্কে আবার করের হার দেওয়া ছিল কত? ৩০%। এই যে কর পূর্ব আয় আমরা যেটা পাবো, ওটার উপর আমরা কি করব? 30% ক্যালকুলেট করব। করার পরই আমরা পেয়ে যাব কর পরবর্তী নিট মুনাফা। তাহলে এটা যখন পেয়েছি, আমরা পরবর্তী অংশটুকু আমরা করতে পারবো। কর পরবর্তী নিট মুনাফার সূত্রটা লিখলাম। সূত্রটা লিখে এই ৩ বছরে যেটা আমরা পেয়েছি সেটা যোগ করে ৩ বছর দিয়ে ভাগ দিলে আমরা কি পেলাম? কর পরবর্তী নিট মুনাফাটা আমরা পেয়ে গেলাম। এবার আসো গড় বিনিয়োগটা বের করব। পার্থক্য এক জায়গায়, এখানে কার্যকরী মূলধন দেওয়া আছে। কার্যকরী মূলধন দেওয়া থাকলে সূত্রটা কি হবে তোমরা জানো, প্রাথমিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্যের সাথে যোগ করে ২ দিয়ে ভাগ করে কার্যকরী মূলধনটা যোগ করতে হবে। সূত্রে আমরা মানটা বসিয়ে দিই। আমাদের অঙ্কে কার্যকরী মূলধন ছিল ৫০,০০০ টাকা, বসালাম। আমরা কত পেলাম? ১,৬৫,০০০ টাকা। তাহলে আমরা গড় মুনাফার হারটা তো নির্ণয় করতেই পারি। আমরা সূত্রটা লিখলাম, সূত্রে মান বসালে আমরা এই অঙ্কের ক্ষেত্রে গড় মুনাফার হার দেখো কত পেয়েছি? ২১.৯২%। আশা করি তোমরা এখন এই ৪টা অঙ্ক যদি তোমরা প্র্যাকটিস করো, ৪ ধরনের, তাহলে আমি আশা করছি সামনে তোমরা এই গড় মুনাফার হারের যে অঙ্কগুলো করবা এগুলো কিন্তু করতে পারবা। বাট অঙ্কগুলো এই যখন ভিডিওটি দেখবে সাথে সাথে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, একটু বুঝে পড়তে হবে। এবার আসো, এই গড় মুনাফার হার পদ্ধতির কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। আমরা সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নিই।
প্রথম সুবিধা দেখো, গড় মুনাফার হার পদ্ধতি সহজেই বোঝা যায়, সহজেই আমরা নির্ণয় করতে পারছি, তাই না? সূত্রে তেমন কোনো জটিলতা নেই। তারপর কি আছে দেখো, এই ইনফরমেশনগুলো আমরা কোথা থেকে পাচ্ছি, যে গড় কর পরবর্তী কর পরবর্তী নিট মুনাফাটা প্রতিষ্ঠানের আর্থিক বিবরণীর তথ্য হতে এটা আমরা সহজেই নির্ণয় করতে পারছি। আর এই পদ্ধতিতে প্রকল্পের শুরু থেকে শেষ বছর পর্যন্ত সকল বছরের আয় আমরা বিবেচনা করছি। আর একটি ফার্মের স্বল্পমেয়াদী কার্যদক্ষতা পরিমাপের ক্ষেত্রে এই পদ্ধতি ব্যবহার করা যায়। আর গড় মুনাফার হার পদ্ধতির কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা আছে দেখো, গড় মুনাফার হার পদ্ধতি নগদ প্রবাহের পরিবর্তে নিট মুনাফা ব্যবহার করে। নিট মুনাফার এই নিট মুনাফা দেখতে পাচ্ছ, এটার কিছু সীমাবদ্ধতা আছে বলে অনেকেই কি করছে, অনেকেই বলছে এই পদ্ধতিকে নির্ভরযোগ্য মনে করছে না। আর অবশ্যই আমরা দেখলাম এখানে কিন্তু আমরা অর্থের সময় মূল্যকে বিবেচনা করি নাই। আমরা যে প্রসিডিউরের অঙ্কটা করলাম, এখানে কি অর্থের সময় মূল্যকে বিবেচনা করে করা হয়েছে? করা হয়নি। এটাও একটা অসুবিধা। আশা করি বুঝতে পেরেছ। এবার আজকের হোমওয়ার্কটা একটু তুলে নিতে হবে। দেখো, হোমওয়ার্কে কিছু ম্যাথ দেওয়া আছে প্র্যাকটিস করতে। তোমাদের মূলত সৃজনশীলে দুইটা পদ্ধতি নিয়ে ম্যাথটা দেওয়া থাকে, বাট এখানে এ কারণে সরাসরি একটা সৃজনশীল দেওয়া হয়নি, কিন্তু এই যে অঙ্ক যে দুটো দেওয়া হচ্ছে, অঙ্ক দুটা করবে। দেখো, 1 নম্বর অঙ্ক কি দেওয়া আছে, জনাব রহিম এবিসি লিমিটেডের একজন আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি প্রকল্পে বিনিয়োগ করার চিন্তা ভাবনা করছেন, যার প্রাথমিক খরচ 1 লক্ষ টাকা, ভগ্নাবশেষ মূল্য আচ্ছা খেয়াল করো, এখানে ভগ্নাবশেষ মূল্য কত হবে? 10,000 টাকা। আর উক্ত প্রকল্প হতে আগামী 5 বছর পর্যন্ত অবচয় এবং করপূর্ব মুনাফাটা দেওয়া আছে 15,000 টাকা, 22,000 টাকা, 23,000, 25,000 এবং 30,000 টাকা। করের হার 40%। প্রকল্পটির গড় মুনাফার হার নির্ণয় করো। কোম্পানি ব্যবস্থাপক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার 25%। ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে যেখানে ছিলাম দেখো, খতে ছিলাম, কোম্পানি ব্যবস্থাপক কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন গড় মুনাফার হার যদি 25% হলে কি প্রকল্পটি গ্রহণ করা সর্বনিম্ন গড় মুনাফার হার 25% হলে প্রকল্পটি গ্রহণ করা উচিত নাকি? এটা তো বুঝতেই পারছো কিভাবে করতে হবে। পরের, আর এটা প্র্যাকটিসের জন্য দিলাম হোমওয়ার্ক। পরের অঙ্কটা একটু দেখো, সোনালী লিমিটেডের আর্থিক ব্যবস্থাপকের নিকট বিনিয়োগের জন্য দুইটা প্রকল্প আছে, ইনফরমেশনগুলো দেওয়া হচ্ছে এবং গড় মুনাফার হার নির্ণয় করতে বলেছে, এবং সোনালী লিমিটেডের জন্য কোন প্রকল্পে বিনিয়োগ করা উত্তম সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। এখানে একটু খেয়াল করে অঙ্কটা করবে। এখানে দেওয়া হচ্ছে কর পরবর্তী নগদ প্রবাহ। এটার মানে কি, ওই যে বলেছিলাম না, কর পরবর্তী নিট মুনাফার সাথে অবচয় যোগ করলে আমরা কর পরবর্তী নগদ প্রবাহ পাবো। তাহলে এটা যদি দেওয়া থাকে আমরা কি করব, অবচয়টা বের করে এটা থেকে বাদ দিলেই আমরা নিট কর পরবর্তী নিট মুনাফাটা পেয়ে যাব। ঠিক আছে? আমাদের এখানে একটু কাজ করতে হবে, অবচয়টা বাদ দিয়ে নিতে হবে। আমি বলে দিলাম কিভাবে সলিউশনটা করবে, হোমওয়ার্কটা করে ফেলতে হবে, যেটা কলেজ ওপেন হলে সাবমিট করতে হবে। কিছু এমসিকিউ দেওয়া আছে, একটু নোট ডাউন করো। সুদ ও কর পূর্ববর্তী মুনাফা থেকে সুদ ও কর বাদ দিলে কি পাওয়া যায়? গড় মুনাফা, নিট মুনাফা, নগদ আন্তঃপ্রবাহ, নগদ বহিঃপ্রবাহ। 2, কর পরবর্তী নিট মুনাফা ও নগদ আন্তঃপ্রবাহের মধ্যে পার্থক্য কোনটি? আয়কর, অবচয়, কাঁচামাল ক্রয়, নগদ ক্রয়। 3, মূলধন বাজেটিং এর কোন পদ্ধতিকে হিসাব বিজ্ঞান উপার্জন হার বলা হয়? গড় মুনাফার হার, পেব্যাক সময়, নিট বর্তমান মূল্য, আন্ত আয় হার। 4, গড় মুনাফার হার পদ্ধতির সুবিধা হলো বহুপদী দেওয়া আছে, অর্থ সময় মূল্য বিবেচনা করা হয়, 2, সহজে নির্ণয় করা যায়, 3, আর্থিক বিবরণী থেকে প্রয়োজনীয় তথ্য পাওয়া যায়। আর 5 নাম্বারটা কি দেওয়া আছে, মূলধন বাজেটিং এর কোন পদ্ধতিতে অর্থের সময় মূল্য বিবেচনা করা হয় না? নিট বর্তমান মূল্য, আন্তঃপ্রবাহ আয়, গড় মুনাফার হার, মুনাফা অর্জন সূচক। তাহলে আশা করব আজকের যে গড় মুনাফার হার পদ্ধতিটা আমরা শিখলাম, এটা তোমরা সবাই বুঝতে পেরেছো। সকলে অবশ্যই ভিডিওটি দেখার সময় অবশ্যই অঙ্ক যেগুলো করানো হলো অঙ্কগুলো মনোযোগ দিয়ে করবে, আর হোমওয়ার্কটা করবে, আর অঙ্ক বেশি বেশি এই অধ্যায়ের অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। আমি তো করিয়ে দিলাম, আরও বইতে যেগুলো আছে ওগুলো প্র্যাকটিস করবে। তাহলে সকলে ভালো থাকবে, ধন্যবাদ।